গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ন যজৌ ন তস্থৌ। হঠাৎ সেদিন সকালবেলায় শচীনের নামে এক টেলিগ্রাম এসে হাজির। মা শুকনো মুখে শুধলেন, কে করলে টেলি? কার কি হলো? শচীন পিয়নের হাতের কাগজে নম্বর মিলিয়ে সই করে দিতেই পিয়ন সাইকেলে করে অন্তর্হিত হল। মাতা পুত্রের কাছে সে কি হৃদয় বিদারক দুঃসংবাদ বহন করে এনেছে তা জানবার জন্যে সেখানে সে আর দাঁড়াল না। টেলির মোড়কটা খুলতে গিয়ে শচীনের হাত কাঁপছে। মার মুখ ব্লটিং কাগজের মতো সাদা। খবরটা শোনবার অধীর আগ্রহে দুচোখ তার ঠিকরে পড়ছে। টেলিটা পড়ে শচীন একেবারে পাথর হয়ে গেল। একবার, দুবার, তিনবার সে পড়লে। কথাটার ঠিক অর্থবোধ হচ্ছে কিনা সন্দেহ হওয়াতে আরও একবার, খুঁটিয়ে খুঁটিয়ে আরও একবার। মা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি খবর? বলছিস না কেন কিছু? কি যে বলবে, কেমন করে যে বলা যায়, শচীন কিছুই ভেবে পেল না। বলতে গিয়ে টের পেল গলা দিয়ে স্বর ফুটছে না। মাথা কেমন ঘুরতে শুরু করেছে, অথচ পৃথিবীর কোথাও একটু পরিবর্তন হচ্ছে না। তাকে তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মা শোকাকুল কণ্ঠে বলে উঠলেন, শিগগির বল, কোথায় কি সর্বনাশ হল? শচীনের এতক্ষণে হয়তো হুঁশ হল। তাড়াতাড়ি সে সদর দরজার কাছে এসে রাস্তায় উঁকি মেরে বললে, পিয়নটা বেরিয়ে গেল বুঝি? মা বললেন, আমাদের বাড়ির টেলি নয়? শচীনের বুক কেঁপে উঠল। তাড়াতাড়ি আবার সে টেলিটা পড়লে। মোড়কের গায়ে পেন্সিলের লেখাটুকুও না, না, পিয়ন ভুল করেনি, নিশ্চয়ই নয়। ভুল অমনি করলেই হল। মা ছেলের উদ্ভ্রান্ত চেহারা দেখে অস্থির হয়ে উঠলেন। বললেন, আমাকে কিছু বলছিস না কেন? তোর দিদির নাকি? কেন পিয়নকে খুঁজছিস? শচীন বললে, কাছাকাছি দেখতে পেলে কিছু বকশিস দিতাম। মা অবাক হয়ে বললেন, বকশিস? হ্যাঁ। শচীন আরেকবার অক্ষরগুলোর উপর চোখ বুলিয়ে নিলে। আমার চাকরি হলো মা, দিনাজপুর ডিস্ট্রিক্ট বোর্ডে সেই চাকরিটা। খবরটা শচীন নিতান্তই সহজ সাদা গলায় অনুচ্ছ্বসিত উদাসীন কণ্ঠে মাকে জানালে। এই খবরে বিশেষ যেন উৎসাহিত হবার কিছু নেই। এই সংবাদ যেন তার জীবনের খবরের কাগজে পৃষ্ঠা জোড়া প্রকাণ্ড হেডলাইন নয়, স্মল পাইকায় ছাপা নিতান্তই মামুলি একটা ছোট খবর। পৃষ্ঠা উল্টে গেলেও চোখে পড়বে না। এ চাকরি পেয়ে সে যে বাবার ঋণ শোধ করে বাড়িটাকে মুক্ত করতে পারবে, ছোট ভাইটাকে স্কুলে ও বোনটাকে সৎপাত্রে দিতে পারবে, আসন্ন অনশন থেকে এতগুলি গ্রাসকে স্বচ্ছন্দে রক্ষা করতে পারবে, খবরটা পেয়ে আনন্দে সে একটা আর্তনাদ করে উঠল না। চোখ কচলে আবার সে টেলিটা পড়ল। রাস্তার দিকে একবারটি শুধু দেখল, পৃথিবীর কোথাও এতটুকু পরিবর্তন হচ্ছে না। অথচ এই একটা চাকরির জন্যে সে অন্ধের মতো স্বর্গ পাতাল অন্বেষণ করেছে। উত্তর মেরু আবিষ্কারের একাধিক্রম বৈফল্যের চেয়ে তার পরাজয় কম মহত্তর ছিল না। দরখাস্ত টাইপ করে করে সে এখন দস্তুর মতো টাইপিস্টের কাজের জন্য দরখাস্ত করতে পারে, এত তার স্পিড। চাকরির জন্যে কি না করেছে সে! দেবত্বপ্রাপ্ত কোনো বটের ঝুড়িতে সে কাপড়ের পাড় ছিঁড়ে সুতো বেঁধে দিয়েছে, শেকড় বেটে খেয়েছে, গলায় মাদুলি ধারণ করে ত্রিসন্ধ্যা ছেড়ে বাকি 30 বছরই হয়তো তাকে সেই মাদুলি দেওয়া জল খেতে হতো। করতলের ভাগ্যরেখাটা গ্রহ বৈগুণ্যে নিস্তেজ রুদ্ধ বৃদ্ধি হয়ে আছে। কোনো সুগোপন শুভলগ্নে সেটা ঊর্ধ্বমুখে অভিযান করল কিনা দেখবার জন্যে সেই করতলের উপর কম অত্যাচার হয়নি। মাঝে মাঝে কপালকেও সেই অত্যাচারের ভাগ করে নিতে হতো। সেই চাকরি আজ এলো, একেবারে অনায়াসে হাতের মুঠোর মধ্যে, রূঢ় প্রত্যক্ষ দিনের আলোয়। অথচ সে কিনা পাথরের মতো নিশ্চল, গলা দিয়ে তার স্বর ফুটছে না। আশ্চর্য! শচীন পরম উদাসীনের মতো, রুগীর শয্যাপার্শ্বে বিচক্ষণ ডাক্তারের মতো
পরিষ্কার খড়খড়ে গলায় বলে যাচ্ছে, সেই যে ডিস্ট্রিক্ট বোর্ডের কেরানির চাকরিটা মা, 50 টাকায় শুরু, বছরে 2 টাকা করে বেড়ে 74 টাকা পর্যন্ত, মনে নেই? সেদিন অনুকূল দাদা যে খবরটা দিলেন, তোমার কিচ্ছু মনে থাকে না মা? আশ্চর্য, মারও সে কথা মনে নেই। বিপুলা পৃথ্বী নিরবধি কাল ধরে অচলা থাকুন, ক্ষতি নেই, কিন্তু মার মুখ, আমাদের মার মুখ, যে মুখ ছাইয়ের মতো সাদা ছিল, সহসা আগুনের মতো দীপ্ত হয়ে উঠল। তাড়াতাড়ি তিনি ছেলের একান্ত কাছে সরে এসে চিৎকার করতে গিয়ে শিশুর মতো হেসে উঠলেন, সেই চাকরিটা? হ্যাঁ, বুঝতে পেরেছি বই কি, 50 টাকা মাইনে। তারা টেলি করে জানিয়েছি বুঝি? দেখি দেখি টেলিটা। বলে মা টেলিটা ছেলের হাত থেকে কেড়ে নিয়ে আঁকা বাঁকা অক্ষরগুলির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বললেন, কোত্থেকে না এসেছে বললি টেলিটা? শচীন বললে, দিনাজপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর থেকেই তো। 50 টাকা মাইনে দেবে তো সত্যি? শচীন গম্ভীর হয়ে বললে, বিয়েটা তো যে করে হোক পাশ করেছিলুম, কি বলো? না না, তা তো করেছিলি, আর কি লিখেছে তর্জমা করে বল না আমাকে। টেলিটা হাতে নিয়ে ফের আরেকবার পড়ে শচীন মানেটা মাকে বুঝিয়ে দিল। মা ততক্ষণে নিঃশ্বাস রোধ করে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উৎকর্ণ করে সে ব্যাখ্যা আয়ত্ত করলেন। পরেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিমেষে তার শরীর বন্ধনমুক্ত হল, পাখির ডানার মতো হালকা হয়ে গেল। শচীন বললে, কিন্তু আজ রাত্রের ট্রেনেই রওনা হতে হবে, পরশু গিয়ে জয়েন করা চাই। যেন তাতে কত অসুবিধে। দাঁড়াও, সেসব ব্যবস্থা পরে হবে, এখন তো মোটে সকাল। মা হাত বাড়িয়ে বললেন, দে দে, টেলিটা আমার হাতে দে, তোর পিসিমাকে শুনিয়ে দিয়ে আসি। টেলিটা মার হাতে ছাড়বার আগে শচীন আরেকবার পড়ে নিল। মা একটু থামলেন। না, ঠিকই আছে, কোথাও এতটুকু ভুলচুক নেই। মা ঘরের মধ্যে ঢুকেই চেঁচিয়ে উঠলেন, শাঁকবাজা ঠাকুরজি, খোকার চাকরি হয়েছে। বলেই তিনি ছোট খুকির মতো কলকল করে উলু দিয়ে উঠলেন। পিসিমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন, কি হলো বোঠান? টেলিটা শূন্যে নাড়তে নাড়তে মা বললেন, আমার খোকা গো, খোকা। আনন্দে কথাটা তিনি আর শেষ করতে পারলেন না। পিসিমা উঠোনে নেমে এসে বললেন, কি হলো, একদিনে বিয়ে করবে বলে মত দিলে বুঝি? না গো না, খোকার চাকরি হয়েছে, এই টেলি এসেছে দেখো। হয়েছে? দেখি দেখি। বলে আর দ্বিরুক্তি না করে পিসিমাও উলু দিয়ে উঠলেন। মা বললেন, সত্যনারায়ণকে সিন্নি দেবার ব্যবস্থা করো আজ। পিসিমা বললেন, তুমিও এবারে বউ ঘরে আনবার বন্দোবস্ত করো। সকালবেলায় শচীন যে টিউশনিটা করায়, আজ সেখানে যাবার কোনো প্রয়োজন নেই। খানিকটা সময় সে একেবারেই কিছু করলে না, ক্লান্তের মতো তক্তপোষের উপর শুয়ে রইল। খানিকক্ষণ মনে হলো আজ থেকে তার ছুটি, এক্ষুনি উঠে পড়ে দিনাজপুর যাবার সব বন্দোবস্ত তার ঠিক করতে হবে। তার এখনো দেরি আছে, আরও খানিকক্ষণ সে বিশ্রাম নিতে পারে। খানিকক্ষণ চোখ বুজে থেকে পরে চোখ চাইলেই সে খবর আর মিথ্যা হয়ে যাবে না। বাইরে বারান্দায় ননদ ভাঁজে তখনও জটলা করছে, উনুন বসে আছে, তরকারি কোটা হয়নি, হোক না একটু দেরি। শচীন এসে বলল, মা, কিছু টাকা লাগবে যে, ট্রেন ভাড়া, জিনিসপত্র তো কিছু কিনতে হবে, টাকা এখন পাই কোথায়? মা ম্লান মুখে বললেন, তুই আজই যাবি নাকি? বা, আজই না গেলে পরশু চাকরিতে গিয়ে জয়েন করব কি করে? তাই একেবারে আজই যেতে হবে? কিছুই তো তোর তৈরি নেই, গিয়ে উঠবি কোথায়? শচীন বললে, ও পরের কথা, এখন আপাতত কিছু টাকা চাই। কে দেবে? মা ঘরের মধ্যে এসে বললেন, আমার কাছে একখানা গিনি ছিল, সেটাই বেচতে হবে দেখছি, উপায় নেই। পারবি নে? এখন সোনার দর কত? মা তার ট্রাঙ্ক খুলে বহুদিনকার পুরনো একটি কাঠের বাক্স বার করলেন। তার মধ্যে থেকে বেরোল সিঁদুর কৌটো, তার ভেতর ময়লা ন্যাকড়ার একটা থলি, তাতে চকচকে একখানি গিনি, ভিক্টোরিয়ার আমলের। আজকে মার আনন্দের মতোই ঝকঝক করছে। মা বললেন,
ট্রেন ভাড়া বাবদ রেখে বাকিটাই দরকারি যা যা দু একটা লাগে কিনে ফেল। এই নে। এই গিনি দিয়ে বিয়ের সময় মাকে আশীর্বাদ করা হয়েছিল। জীবনের প্রথম যৌবন স্বপ্নটিকে মা এ যাবৎ সযত্নে রক্ষা করে এসেছেন। দিনাজপুরের ভাড়া কত? কি কি কিনতে হবে তোর? তাই ভাবছি। একজোড়া জুতো কিন, ধুতি, জামা। না না, ওসব যা আছে তাতেই চলবে। তুমি কেচে একবারটি ফর্সা করে দিলেই চলে যাবে। জামাগুলোর বোতাম লাগিয়ে দিও। জুতো একজোড়া নেহাত না হলেই নয়। মা আশ্বাস দিয়ে বললেন, না, কিনবি বই কি। ফিতে বাঁধা জুতো কিনিস বাপু? ওসব সুর তোলা জুতোই 2 মাসও চলে না। একটা মশারি নিবি নে। মশারি দিয়ে কী হবে? কি জানি, যদি ম্যালেরিয়া ধরে তা আমাদের ঘরেরটাই দিয়ে দেবক্ষণ। চালের উপর একটা কাপড় ঝুলিয়ে নিলেই চলবে। সেলাই করবার পথ নেই। শচীন বললে, মশারি লাগবে না। না না, একটা মোটে মাস তো, তারপরেই তো মাইনে পাবে, আমরা কাটিয়ে দিতে পারবো। তোষও কি নেই? ছোট লেপখানা পেতে শুতে পারবি নে? স্বচ্ছন্দে শোবার আবার কি ভাবনা। তবে ওই লেপখানাই দিয়ে দেব। গায়ে দেবার জন্য একখানা চাদর নিস। ওসব বাবুগিরি করে লাভ কি? না না, গায়েও দেয়া যাবে, দরকার হলে বিছানাতেও পাততে পারবি। একটা ছাতা নিস কিন্তু, নতুন রোদ জর্জারি হতে পারে। যা তোমার স্বাস্থ্য, টোটকা টাটকি যা 2-4টে ওষুধ লাগে নিস মনে করে। একটা ফদ্দ করে ফেল। পেন্সিল কাগজ আনবার কথা মনে হতেই মা সহসা চোখ মুখ বিবর্ণ করে। গভীর অরণ্যের পুঞ্জীকৃত বিপুল অন্ধকার দেখে অসহায় কণ্ঠে বলে উঠলেন, টেলিটা কোথায় ফেলে এলাম? বলেই ছুটে বাইরে বারান্দায় বেরিয়ে গেলেন। মাটির উপর নিতান্ত অবহেলায় পড়ে আছে সেটা। দূর থেকে মনে হয় সামান্য এক টুকরো কাগজ। টেলিগ্রামটার থেকে কাল্পনিক ধুলো মুছতে মুছতে মা বললেন, ভাগ্যিস হাওয়ায় উড়ে যায়নি। লালাদের গরুটা আবার উঠোনে ঢুকেছে, খেয়ে ফেলতে তো পারত। ট্রাঙ্কে রেখে দি বাবা। ট্রাঙ্কে রাখবার আগে শচীন আরেকবার খবরটা পড়ল। মা আবার একটু থামলেন। না, খবরটা অতিমাত্রায় সত্য, কোথাও এতটুকু ভুলচুক নেই। লালাদের গরুটা যে উঠোনের এক কোণে পালং শাকের ক্ষেতটা সাবার করছে, সেদিকে মার পরে নজর দিলেও চলবে। টেলিটা ট্রাঙ্কে বন্ধ করে রেখে মা বললেন, কোন বাক্সটা নিবি? আছেই তো মাত্র 2টো। ওটা তো একেবারে ভাঙা, আমার বড়টাই নিস তাহলে। শচীন বললে, দরকার কি, ভাঙাটাতেই চলবে। কিন্তু আর কি কেনা যায় বলো দেখি। তুই ভেবে দেখ না আর কি লাগবে। আমার আবার কি লাগবে? আমি ভাবছি তোমার জন্য একজোড়া কাপড়, পিসিমাকে না হয় একখানা দিও। আর ঘুনি সেদিন আমার কাছে চাকরি হলে একখানা বাগেরহাটির শাড়ি নেবে বলে বায়না ধরেছিল, ওর জন্যে। মা ধমক দিয়ে উঠলেন, ধুর পাগল, ওসব এখন থাক। 2 মাস হোক আগে চাকরি, আমার এত কষ্টের গিনি ভাঙিয়ে কাপড় কিনতে হবে। শোনো কথা। ছেলের সঙ্গে 2 পা এগিয়ে এসে ফের বললেন, একটা ছাতা আনিস কিন্তু অবশ্যই। একটা লণ্ঠন লাগবে না? দেখ ভেবে, রাত্রে আলো চাই তো। শচীন বললে, কি হবে? শচীন এগোচ্ছিল। মা কাছে এসে গলা নামিয়ে বললেন, চাকরির কথা সবাইকে যেন বলে বেড়াসনি। কে জানে কে কোথা থেকে ভাঙচি দিয়ে বসবে। আমাদের শত্রুত্ব আর অভাব নেই। শচীন আমতা আমতা করে বললে, অনুকূল দাদাকে তো অন্তত বলতে হবে। হ্যাঁ, অনুকূলকে বলবি বই কি। আর পারিস তো কামিনী ডাক্তারকেও বলে আসিস, তো সেই মস্ত অসুখটা থেকে ভালো করলে। আর হ্যাঁ, আর সে আমি গিয়ে বলতে পারবো। বাজার করে শচীন যখন বাড়ি ফিরলে মা তখন ঘরে নেই। ঘুনি বললে, পিসিমাকে সঙ্গে করে কেদারবাবুর বাড়ি গেছেন, সেখান থেকে যাবেন চণ্ডী দাদামশাইয়ের বাড়ি। অনুকূল আর কামিনী ডাক্তারকে তো শচীনই খবর দেবে। ঘুনি দাদার বাক্স গুছিয়ে দিতে বসল। মা উঠোনে ঢুকে বললেন, ওদের সবার আক্কেলটা একবার দেখলে ঠাকুরজি, পরের ভালো চোখ মেলে কেউ সইতে পারে না। চাকরিটা পেতে না পেতেই সবাই দুয়ো ধরেছে। পাকা বাড়ি তুলছ কবে খোকার মা? তুলব বই কি, 100 বার তুলব। রাজলক্ষ্মী বউ ঘরে আনব। দেখতে দেখতে পায়ের তলার কাঁচা মাটি সোনা হয়ে উঠবে।
পরে শচীনের দিকে চোখ পড়তেই তিনি এগিয়ে এলেন। প্রসন্ন মুখে বললেন, এসেছিস? কত দর পেলি গিনিটায়? কই, ছাতা আনিসনি? শচীন বললে, ছাতা দিয়ে কি হবে, এই 1 বাক্স সাবান এনেছি মা। তা বেশ করেছিস। লণ্ঠন? লণ্ঠন লাগবে কিসে, তোমাদের সব যেমন। আর একটা হাফ প্যান্ট। মা অনায়াসে সায় দিলেন, হাফ প্যান্ট? তা মন্দ নয়। শচীন বললে, এই সাবানের বাক্সটা ঘুনির, আর এই টুনু, তোর জন্য খাকির এই হাফ প্যান্ট এনেছি, দেখ। স্কুলে যাবি নে? ধনুক বান ছেড়ে টুনু লাফিয়ে এলো, মাল কোঁচা মেরে কাপড়ের উপর দিয়েই প্যান্টটি চালিয়ে দিল, আর সাবানের বাক্স খুলে নতুন টাটকা গন্ধে ঘুনি বিভোর হয়ে গেল। মা বললেন, ছালায় বেঁধে কিছু বাসন্তী সঙ্গে, যদি দরকার হয়। বলা তো যায় না। একা মানুষ, থাকবো গিয়ে মেসে, বাসন্তী কি হবে? পিসিমা বললেন, হ্যাঁ, বিয়ে করে নতুন সংসার যখন পাতবে তখন ওসব বেঁধে ছেদে দিও। ভাবতে গিয়ে মার চোখ ছলছল করে উঠল। ভারাতুর কণ্ঠে বললেন, দুজনকেই ছেড়ে দিয়ে একলা আমি তখন থাকবো কি করে? ঘুনি সাবানের ঘ্রাণ নিতে নিতে বলল, আমরাও থাকবো গিয়ে। পিসিমা বললেন, তুই তো যাবি শ্বশুর বাড়ি। টুনু লাফিয়ে উঠল, আর আমি থাকবো স্কুলে। চোখের জল মুছে মা বললেন, এই ভিটে কোঠা ছেড়ে কোথাও যেতে যে বুকটা ফেটে যাবে ঠাকুরজি। শচীন বললে, সেজন্য এখন থেকে ব্যস্ত হয়ে লাভ নেই। শেরটাক মাংস এনেছিলাম মা, রান্নাঘরে এনে রেখেছি। কিরে টুনু, মাংস খাবি নে? টুনুকে তখন দেখে কে, আর ঘুনি গেল আলু কুটতে। যতই বেলা পড়তে লাগল, মার মন ততই অবসন্ন হয়ে আসতে লাগল। তার খোকা আজ চলে যাবে নির্বান্ধব অপরিচিত জায়গায়, কোলাহলাকীর্ণ বৃহৎ জনতার মধ্যে। এই ঘরবাড়ি, মাঠ, আকাশ তার খোকার বিরহে নিমেষে শূন্য হয়ে যাবে। আজ মাঝরাতে উঠে ঠান্ডার ভয়ে খোকার শিয়রের জানলাটা চুপি চুপি আর তার বন্ধ করে দিতে হবে না। মা বললেন, আজকে তো না গেলেই নয়, একদিন দেরি করে গেলে কি চাকরিটা ফসকে যেত? শেষের কথাটা বলেই মা তাড়াতাড়ি সামলে নিলেন। খবর পেয়েই তো আর দৌড়ানো যায় না, এটুকু ওরা বুঝবে। শচীন হেসে বললে, ওরা বুঝলেও আমি তুমি কি করে বুঝি বলো? বিকেল হতেই মেঘ করে এলো, তারপর এলো বৃষ্টি। গাছপালা অন্ধকার করে, আকাশ আচ্ছন্ন করে, প্রবল প্রগাঢ় বৃষ্টি। আর বৃষ্টি নিয়ে এলো মার মনে অসীম ব্যাকুলতা। মা বললেন, ওই বৃষ্টি মাথায় করেই যাবি? আমি তো নৌকো নিচ্ছি না, যাব ট্রেনে। ট্রেন সেই রাত 12টায়, ততক্ষণে ফর্সা হয়ে যাবে। গাড়ি বলেছিস? গাড়ি লাগবে কি করতে, মিছেমিছি খরচ করে লাভ কি? একটা ট্রাঙ্ক আর বিছানা। হরলাল স্টেশনে পৌঁছে দিয়ে আসতে পারবে না? খুব পারবে, ওকে বলে রাখো আগে থাকতে। আর জল না ধরলে তখন দেখা যাবে, গাড়ি করলেই তো 12 ঘণ্টা পয়সা। মা ছেলেকে কাছে নিয়ে বসলেন। বৃষ্টিতে সান্নিধ্যটি আরও করুণ ও শোকাবহ হয়ে উঠেছে। শচীন মার কোল ঘেঁষে শুয়েছে অসহায় শিশুর মতো, আর মা তার চুলে হাত বুলোচ্ছেন ও নতুন জায়গায় কেমন সে থাকবে বা থাকবে না, কার সঙ্গে মিশবে বা মিশবে না, অফিস থেকে ফিরে কি খাবে বা খাবে না, এই নিয়ে অসংখ্য উপদেশ দিয়ে যাচ্ছেন। বৃষ্টির সঙ্গে মিলিয়ে মিলিয়ে শচীন মার কথা শুনছে। যাবার সময় কাছে এলো, মেঘ কেটে গিয়ে ফিকে একটু জ্যোৎস্না উঠেছে। হরলাল লণ্ঠন ও লাঠি নিয়ে তৈরি, মোটঘাট প্রস্তুত, অবিশ্রান্ত ঝিঁঝি ডাকছে। মা সন্তর্পণে শচীনের হাতে টেলিটার তুলে দিয়ে বললেন, কোটের ভেতরের পকেটে রেখে দে, বারে বারে নাড়াচাড়া করিস নে। কোটের ভেতরের পকেটে রাখবার আগে শচীন আরেকবার টেলিটা পড়ল, তারপর মাকে প্রণাম করল, পিসিমাকে প্রণাম করল। ঘুনি উঠে দাদাকে প্রণাম করতে এসে প্রায় কেঁদে ফেলল। টুনু ঘুমিয়ে পড়েছিল, কান্না থামাতে গিয়ে ঘুনি তাকে ঠেলে জাগিয়ে দিলে। আড়মোড়া ভেঙে দুটো কাঁইকুই করে টুনু এসে দাদাকে প্রণাম করলে। মা ধরা গলায় বললেন, পৌঁছে কিন্তু চিঠি দিস।
নিশ্চয়ই। শচীন রাস্তায় নামল। হরলাল চলেছে আগে আগে, কাঁধের ওপর লাঠির ডগায় লণ্ঠন বেঁধে। চারিদিক নিঝুম। ঝিঝির ডাকে সেই নিঃশব্দতা আরো বেশি গাঢ় হয়ে উঠেছে। লণ্ঠনটা আর দেখা গেল না। এতক্ষণে মাঠ পেরিয়ে ওরা স্টেশনের রাস্তা নিয়েছে। পথে জল আর কাদা, শোষো করে হাওয়া বইছে। স্টেশনে পৌঁছতে আর কতক্ষণ না জানি লাগবে। ঘরের অন্ধকারে এসে মা আর চোখের জল চেপে রাখতে পারলেন না। ঘুনিও বালিশের কোণে চোখ মুছছে। পিসিমা কাছে এসে বসলেন। মা বললেন, কি বিচ্ছিরি ঠান্ডা পড়েছে দেখেছ? কোটের ওপর চাদর কিছুতেই জড়িয়ে নিলে না। যা কিছু জিনিসপত্র সব আমাদের জন্যই রেখে যাবে। এখন ঠান্ডা লেগে জ্বর জারি না হলে হয়। পিসিমা বললেন, ছেলের যা স্বাস্থ্য। এই স্বাস্থ্য নিয়েই এত বড় হলো। আবার মেঘ করল বুঝি? স্টেশনে পৌঁছবার আগে বৃষ্টি এসে যাবে নাকি? পিসিমা জানলা দিয়ে আকাশের দিকে চেয়ে বললেন, না, আসতে ঘণ্টাখানেক। ও, ততক্ষণে পৌঁছে যাবে কি বলো? বাইরে অন্ধকারের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে মা বললেন, ছাতা একটা কিছুতেই কিনলে না। নিয়ে এলো কিনা টুনুর জন্য একটা হাফ প্যান্ট। নিজের জন্য পারতপক্ষে একটা আধলাও খরচ করবে না। তুমি তো নিজ চোখে দেখছো ঠাকুরজি, যা কিছু কুড়িয়ে মুড়িয়ে পায় সব ঢালবে এনে এই সংসারে। পিসিমা বললেন, সত্যনারায়ণের কৃপায় দিন তো এবার ফিরতে চলল। মা মনে মনে প্রণাম করে বললেন, ঠাকুরের কৃপায় শরীরটা একটু ভালো থাকে, শুভে লাভে গিয়ে পৌঁছতে পারে। পথ তো আর এতটুকু নয়। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি আর রাত জেগো না। রাত কিন্তু কম হয়নি। আমার এক্ষুনি ঘুম আসবে না। খোকার ট্রেনটাকে ছাড়ুক। রাত্রির বিস্তীর্ণ স্তব্ধতা বিদীর্ণ করে বহুদূর থেকে কখন ইঞ্জিনের বাঁশি বাজবে তা শোনবার জন্যে মা কান পেতে বসে রইলেন। এত দূর থেকে শোনা অবশ্যই যায় না, কিন্তু মা শুনতে পান। পিসিমা শুয়ে পড়লেন। মা তখনও তার খোকার কথাই বলে চলেছেন, একেবারে ওর সেই ছেলেবেলাকার কথা, যখন ও হয়, যখন ও নতুন কথা বলতে শেখে, যখন ও প্রথম প্রাইজ পায়। মা হঠাৎ পিসিমার গায়ে ঠেলা দিয়ে বললেন, ঘুমিয়ে পড়লে নাকি ঠাকুরজি? শুনতে পাচ্ছ না? এতক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ঘুমোবার একটু জায়গা পেয়েছে কিনা কে জানে। শচীন যদি ঘুমোবার জায়গা না পায়, তবে বিছানায় গা ছড়িয়ে মাই বা কি করে ঘুমন? মেঘ ডাকছে, আসুক এবার বৃষ্টি। শচীন নিশ্চয়ই গাড়িতে জানলা তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। গোয়ালন্দের স্টিমার তো সেই সকালে। স্টিমারে উঠবার পথটুকু পেরোবার সময় বৃষ্টি না হলেই হয় না। মার জন্যে, ছোট ভাই বোনের জন্যে কষ্ট কিসের? চাকরি করে সবাইকে সে কাছে নেবে। একদিন এই শহরেও তো বদলি হতে পারে, পারে না? এখন একটু ঘুমা খোকা, আজকে আর রাত জাগিসনি। মার একটু তন্দ্রা এসেছিল। দরজায় কে যেন এসে ধাক্কা মারছে, ডাকছে, মা, মা, ওঠো, দরজা খোলো। মা ধড়মড় করে উঠে বসলেন। গাছপালা কাঁপিয়ে শোঁ শোঁ করে হাওয়া বইছে। স্বপ্নের মধ্যেও মা শচীনের ডাকটা শুনছেন। জানতেন ও কিছু নয়, তবু মা দরজা খুললেন। এবং দরজা খুলতেই দেখতে পেলেন চোখের সামনে অবারিত শূন্য মাঠ নয়, সশরীরে শচীন দাঁড়িয়ে। পেছনে মোট মাথায় হরলাল। হাতের লণ্ঠনটা তার নিভে গেছে। আলোটাকে এতটা সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবার জন্যে পর্যাপ্ত তেল ছিল না। শচীন কেমন ম্লান, অপরাধী। গলা দিয়ে তার স্বর ফুটছে না। মার সমস্ত শরীর কাঁপতে লেগেছে। চেঁচিয়ে উঠলেন, কি হলো, ফিরে এলি যে? ট্রেনটা মিস করলাম। স্টেশনে যেতে যেতেই চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। সে কি? মা বসে পড়লেন। এত আগে গিয়েও ট্রেন ধরতে পারলি নে? তখন বললাম গাড়ি নিতে। মার কথা তো গ্রাহ্য করিস নে তোরা। ঘরে ঢুকে ভিজে কোটটা ছাড়তে ছাড়তে শচীন বললে, সেজন্যে নয় মা, এই মে মাস থেকে ট্রেনের সময় বদলে দিয়েছে। গাড়ি আজকাল ছাড়ছে 11:30টায়।
অনেকেই খবর পায়নি, অনেকেই ফিরে এসেছে। মা নিষ্প্রাণ কণ্ঠে বললেন, ওরা তো আর সব চাকরি করতে যাচ্ছিল না, কিন্তু কি হবে? শচীন অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। মা আর্তনাদ করে বললেন, চাকরিটা তাহলে গেল? শচীন থমকে দাঁড়াল, বললে, না না, যাবে কেন, গেলেই হলো আর কি। কাল যাব। খবর পেয়ে তক্ষুনি যাওয়া যায় নাকি? ওরা তা বুঝবে না? ওরা চাকরি করছে না? মা বললেন, আজ রাত্রে আর কোনো ট্রেন নেই? আজ আবার ট্রেন কোথায়? কাল আবার সেই রাত 12টায়। মা ধমকে উঠলেন, 12টায়? না, 11:30টায়। কাল ঠিক মনে থাকবে। কিন্তু স্টেশন থেকে ফিরে আসতে জলে জামা কাপড় প্রায় ভিজে গেছে। বাইরে যা জলো হাওয়া। মা অবুঝের মতো বললেন, আজ রাত্রি কোনো উপায় আর যাওয়া যায় না? শচীন বললে, তুমি যে আমাকে তাড়াতে পারলে বাঁচো। ওদিকে সব যে গেল। মার অস্ফুট আর্তনাদ শুনে শচীনের গায়ের রক্ত হিম হয়ে গেল। সব সত্যি গেল নাকি? বাড়িটাকে ঋণের দায় থেকে মুক্ত করা যাবে না। ছোট ভাই বোন দুটো শীতের পাতার মতো শুকিয়ে মরবে। মা বুড়ো বয়সেও দুবেলা হাঁড়ি ঠেলবেন। আর শচীনের কল্পনাতীত নববধূটি আরও বহুদিন অপরিচয়ের কুজ্ঝটিকার আড়ালে অজ্ঞাতবাস করবে। শচীন দীর্ঘ নিঃশ্বাসে বুকের পাথরটা নামিয়ে দিয়ে বললে, না, চাকরি যাবে কি করে? তা কি কখনো হয় নাকি? মা অসহায়ের মতো বলে উঠলেন, পরশু কাজে যেতে না পারলে যদি তারা অন্য লোক নিয়ে নেয়? নিলেই তো আর হলো না। হলো নাকি? যদি নেয় তুই কি করতে পারিস? সে পরে দেখা যাবে। তুমি এখন আমাকে একখানা শুকনো কাপড় দাও দেখি। বেশিক্ষণ ভিজে কাপড়ে থাকলে অসুখ করবে। সে কথা সম্পূর্ণ উপেক্ষা করে মা বললেন, আর কোনো ট্রেনে অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় না? সত্যি? জানি না, গেলে হয়তো 2 দিন পরে গিয়ে পৌঁছতে হবে। মা 2 হাতে মুখ ঢেকে বললেন, তবে কি আর ওরা তোকে নেবে? ওদের কথা মতো পৌঁছতে পারলি না? ওরা কড়া লোক নিশ্চয়ই। কথার একটুমাত্র নড়চড় হলে কাজ ছাড়িয়ে দেয়। যে দিনকাল পড়েছে, কাজ ছাড়াবার ছুতো একবার ওদের পেলেই হলো। আর কোনো উপায়ে যাওয়া যায় না আজ? দেখ না ভেবে, অনুকূলকে একবার ডেকে পাঠাবো। শচীন বললে, কাজ ছাড়াবে কি? দোস্তুর মতো টেলি করেছে না? মা হঠাৎ উৎসাহিত হয়ে উঠলেন, বললেন, হ্যাঁ, টেলি আছে তোর পকেটে? শচীন তাড়াতাড়ি পকেট হাতড়াতে লাগল। মা শুকনো গলায় বিশাল সমুদ্রের মধ্যে ডুবে গিয়ে বললেন, কি নেই? কি যে বলো তুমি মা, আছে বই কি, কোথায় যাবে? দস্তুর মতো ভেতরের পকেটে রেখেছি। আলোটা জ্বালো। মা বালিশের তলা থেকে দেশলাই বার করে কুপিটা জ্বালালেন। শচীন বললে, এগিয়ে আনো আলোটা। পকেট থেকে টেলিগ্রামটা বেরোলো। সামান্য খানিকটা ভিজে, কাগজটা একটু নরম হয়েছে বটে। মোড়ক থেকে টেলিটা বার করে শচীন আরেকবার পড়ল, আরও একবার। মা নিঃশ্বাস বন্ধ করে বললেন, ঠিক আছে তো? দে আমার কাছে, দে, ট্রাঙ্কে রেখে দি, দেখিস ঠিক আছে তো? বলে মা নিজেই কুপির আলোতে তীক্ষ্ণ দৃষ্টিতে টেলিটা একবার চোখ বুলিয়ে নিলেন। শচীন বললে, হ্যাঁ, ঠিক আছে বই কি, খবর কি আর মিথ্যে হতে পারে? মা বললেন, পরশুই ঠিক হাজিরা দিতে বলেছে? তা বলুক, দেখি আরেকবার। বলে শচীন টেলিটা আরও একবার পড়লে। হ্যাঁ, ঠিকই আছে, কোথাও এতটুকু ভুলচুক নেই। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ন যজৌ ন তস্থৌ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।